অনন্ত যাত্রা। এই দেখো দেখো, ওইখানে একটা ছেলের লাশ পড়ে আছে। ওই দেখো গো, ছেলেটা মনে হয় ছাদ থেকে ঝাঁপ দিয়ে পড়ে গেল। অনেকগুলো লোক রাস্তার ওপর একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিল। এই কথাগুলো তাদেরই, কারণ কিছুক্ষণ আগে একটি বছর 29-এর ছেলে নিজের অফিসের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ চলে আসে। একটা তরতাজা প্রাণ এভাবেই শেষ হয়ে যায়। এরপর আমরা যাব অতীতে। এই ঘটনা ঘটার বেশ কিছুদিন আগে কি হয়েছিল সেটা জানব। আশিস, তুমি কবে ফিরবে কাজের ওখান থেকে? রিনা, তুমি এরম ছেলে মানুষই কেন করছো? তুমি কিছুই জানো না। শোনো, তবে যখন তুমি এখানে ছিলে তখন আমার বাড়ির লোক কোনোরকম আপত্তি করতো না। তোমার আমার অবাধ মেলা মেশা নিয়ে ওদের কোনো প্রশ্ন ছিল না। কিন্তু যবে থেকে তুমি চলে গেছো, ওরা ভাবে যে তুমি আমায় আর বিয়ে করবে না। তাই ওরা চায় আমিও যেন ওদের দেখা ছেলেকেই বিয়ে করেনি। উফ, এই ব্যাপার, তা করে নাও। এতে আমিও বেঁচে যাই। যা জাহাবাজ মেয়ে তুমি। কি আমি জাহাবাজ? বেশ, কথা বলতে হবে না তোমায়, যাও। আরে ধুর বোকা মেয়ে, রাগ করছো কেন? এদিকে এসো, আদর করে দিই। কি করে করবে? কতদিন হলো বলো তো আমাদের দেখা হয়নি। আমার মনে হয় আর আমাদের দেখাও হবে না। রিনা, প্লিজ এসব আজে বাজে কথা বলা বন্ধ করো। আমি শীঘ্রই দিল্লিতে শিফট করব। আর আমি একা শিফট করব না, তোমাকে বিয়ে করে একসাথে শিফট করব। বুঝলেন ম্যাডাম? বেশ, আমিও দেখব। আমাকে দেওয়া এই কথা তুমি কেমন করে রাখো। এরপর ওরা দুজনেই ফোন রেখে দিয়ে এবার যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। এদিকে রিনার দাদা আর মা একটা বড় গেম খেলতে চলেছে রিনার সাথে। আশিস যেহেতু একটা প্রাইভেট কোম্পানিতে খুব জোর 20 থেকে 30,000 টাকার মাইনের চাকরি করে, সেখানে ওরা রিনার জন্য একটা সরকারি চাকরি করা ছেলে খুঁজে পেয়েছে। মা কালকেই রিনাকে কিছু না বলে রেডি করে রেখো। আমি কাল ওকে ক্যাফেতে কফি খাওয়াবার নাম করে ওদের মেয়ে দেখিয়ে দেব। এই ছেলেটা সামনের মাসে রায়গঞ্জ এ পোস্টিং হয়ে যাবে। ওরা চায় ও যাওয়ার আগেই বিয়েটা হয়ে যাক। ছেলে WBCS অফিসার। আমার ভাবলেই গায়ে কাটা দিচ্ছে। ছেলের মাথায় একদম চুল নেই, টাকলা, আর গায়ের রং একটু চাপা, ব্যাস এই জন্য ওরা ভালো মেয়ে পাচ্ছিল না। নইলে আমাদের মতন মধ্যবিত্ত ঘরে ওরা বিয়ে দিতে রাজি হবেই বা কেন? বিয়েতে দেনা পাওনা কিছুই নেবেন না, এটাই সব থেকে বড় ব্যাপার। এভাবেই রিনাকে অন্ধকারে রেখে ওর মা আর দাদার ওর বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়। পরের দিন ওদের নির্ধারিত সময় অনুযায়ী ক্যাফেতে গিয়ে ছেলে মেয়ের দেখা সাক্ষাৎ হয়ে যায়। রিনাকে এখনো কিছুই জানানো হয়নি। দেখাশোনা পর্ব মিটবার পর ওরা এবার বাড়ি ফিরবে। ওর দাদা বাড়ি ফেরার পথে বোনকে জিজ্ঞেস করে, ছেলেটা কেমন রে রিনা? দাদা, তোর ওই বন্ধুটার কথা বলছিস তো? হ্যাঁ, তা ছেলেটা এমনি ভালো, তবে মাথায় একটাও চুল নেই, তার ওপর গায়ের রংটাও একটু চাপা। কেন বলতো দাদা, ওর কথা আমায় জিজ্ঞেস করছিস কেন? আরে এমনি বললাম। এরপর ওরা দুজনই বাড়ি ফিরে আসে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। রিনা কিছু টের পায় না, আর 3 দিন পর ওর বিয়ে।
রিনার বাবা নেই, আত্মীয় স্বজনরা তাই সেরম কেউ সম্পর্ক রাখে না আর ওদের সাথে বিয়েতে কিছুই ধুমধাম নেই। রিনার দাদা ইচ্ছে করে অনুষ্ঠান করেনি, সেই টাকায় ছেলেকে দামি দামি আসবাবপত্র আর গয়না দিয়েছে। একটা মন্দিরে ওদের বিয়ে হবে। ছেলের বাড়ির বিয়ে হওয়া নিয়ে কথা, ওদের ছেলের রূপের ছটায় কোনো মেয়েই এগিয়ে আসছিল না। সেখানে রিনা তো হাতে চাঁদ পাওয়ার মতন মেয়ে, সত্যি সুন্দরী বলতে যা বোঝায় ও ঠিক তাই। বিয়ের আগের দিন ওকে খুব ধুমধাম করে খাওয়ানো হয়। তখনও অবধি ও জানে না যে ওর কাল বিয়ে। আশিস আর রিনা ক্লাস 9 থেকে বন্ধু, সেখান থেকে প্রেম। প্রতিদিন সারা দিনে সময় না পেলেও রাতে একটা করে ফোন করত আশিস। ঠিক রোজকার মতন সেদিন রাতেও ফোন আসে। হ্যালো আশিস, তোমার খাওয়া হলো? একা মানুষ কি করব, ওই আলু ভাজা ডাল ভাত। তুমি কি খেলে? আমি জানো তো অনেক কিছু। মোট কথা আমি যা যা খেতে ভালোবাসি সব খেলাম। খাসির মাংস, বিরিয়ানি, চিংড়ি মাছ, ইলিশ মাছ সব। আজ এত খেয়েছি যে এখন তো মনে হচ্ছে পেট ফেটে যাবে। কি ব্যাপার রিনা, আজকে তোমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান আছে? কই না তো, কোনো অনুষ্ঠান নেই। মানুষের বাড়িতে জন্মদিন হলে বা অন্য কোনো অনুষ্ঠান থাকলেই তো এরকম ভাবে খাওয়া দাওয়া করে। তোমার জন্মদিন নয় তাহলে কি তোমার দাদা বা মায়ের? আরে না না, এরকম ভাবে খাওয়া দাওয়া তো শুধু আমি একা খেয়েছি। রিনা, তুমি এর কারণ তোমার মা দাদার কাছে জানতে চাওনি? হ্যাঁ, জিজ্ঞেস করলাম যে আজ এত আয়োজন কেন। তো ওরা বলল আমাকে নাকি আজকে ওদের ভালো করে খাওয়াতে, মনে খুব স্বাদ হয়েছে তাই। আরে বোকা মেয়ে, এইভাবে খাবার মেয়েদেরকে দুবার খাওয়ায়। এক হচ্ছে মেয়েদের যখন বিয়ের আগের দিন আইবুড়ো ভাত হয়, আর দুই হচ্ছে তারা যখন প্রেগনেন্ট থাকে। এই দুটোর মধ্যে তুমি কোনটা? আরে ধুর, ইয়ার্কি মেরো না তো। তোমার সাথে দেখা নেই কিছু না, আমি প্রেগনেন্ট হব কি করে? রিনা, এমনি বাড়িতে সব ঠিকঠাক আছে তো? আমার কেন জানি তোমার জন্য খুব মন খারাপ করছে। এই আশিস, সত্যি বলতে আমারও খুব মন খারাপ করছে। আর বাড়ির কথা বলছো, বাড়িতে তো সব ঠিকই আছে। কেন গো? কারণ কাল আমি কলকাতা যাচ্ছি। আমার রিনা সোনার জন্য অনেক গিফট আছে। কি সত্যি বলছো? তুমি কাল কলকাতা আসবে? কখন? রিনা আশিসের এই কলকাতা আসার ব্যাপারটা নিয়ে ও এত জোরে চিৎকার করে বলে ফেলে যে পাশের ঘর থেকে ওর মা সেটা শুনতে পায়। ওর মা হঠাৎ আশিসের কলকাতা আসার কথাটা শুনে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে ছুটে যায় ছেলের কাছে। এদিকে রিনার কথা বলাও প্রায় শেষ। রিনার মনে তো আনন্দের আজকে শেষ নেই। কারণ প্রায় মাস 6 পর ওর আর আশিসের সঙ্গে দেখা হবে। রিনা ফোন রেখে দিয়ে বাথরুমে যাচ্ছে ফ্রেশ হতে। তারপর রাতের ড্রেস পরে ঘুমোতে যাবে। এখন রাত প্রায় 12টা বাজছে। কিন্তু এত রাতে ও দাদার ঘরে মায়ের গলা শুনতে পায়। কৌতূহল বশত ও দাদার ঘরের দরজার কাছে কান পাতে। হ্যাঁ রে বাবু, কি করব? রিনা ওই ঘর থেকে ফোনে চিৎকার করে বলছিল, আমি শুনলাম কাল নাকি আশিস আসবে। আরে আশিস এলে তো সব বানচাল হয়ে যাবে, বিয়েটা কি করে হবে? মা তুমি চিন্তা করো না, কাল রিনার বিয়ে আমি দিয়েই ছাড়ব।
আশিস আর ওকে আমি আলাদা করেই দেব। আশিসকে আমি প্রথম থেকেই পছন্দ করতাম না, তার মধ্যে ও আমাদের থেকে নিচ জাতির ছেলে। এই কথাটা কোনোদিন রিনাকে বললে রিনা মানত না। এটাই একমাত্র রাস্তা আমাদের কাছে। তুমি যাও, শুতে যাও। এবার রিনার কাছে সবটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। কারণ আগে থেকে রিনাকে বললে রিনা কখনোই এই বিয়ে করত না। হয়তো ও আশিসের কাছে পালিয়েই যেত। কান্নায় দুচোখ ভরে আসে রিনার। নিজের কাছের লোকেরাই কি করে এভাবে বিশ্বাসঘাতকতা করতে পারে। আর এক মুহূর্ত অপেক্ষা না করে রিনা নিজের ঘরে ফিরে যায়। নিজের ঘরের ছিটকিনিটা আটকে দিয়ে ও শান্ত হয়ে বসে ভাববার চেষ্টা করে কাল সকাল 10টার সময় আশিসের ফ্লাইট। আশিস হয়তো কলকাতায় আসতে আসতে প্রায় বিকেল হয়ে যাবে। ততক্ষণে হয়তো সব শেষ হয়ে যাবে। তাহলে ও এখন কি করবে? এটা ভাবতে ভাবতেই ওর বেস্ট ফ্রেন্ডের কথা মাথায় আসে। হ্যালো মধুমিতা, তুই কি ঘুমিয়ে গেছিস? শোন না, আমার একটা উপকার করবি। আমি আজ রাতেই বাড়ি থেকে পালাবো। হ্যাঁ, কোনো উপায় নেই রে। তুই শুধু এখন আমাদের বাড়ি আসতে পারবি। এসে আমার মা দাদাকে বলবি যে তোর বাবার শরীর খারাপ, তাই আমাকে ডাকতে এসেছিস। কি পারবি না এত রাতে আসতে? কি কাল আসবি? আরে না, কাল আসলে হবে না, আজই দরকার, প্লিজ আসবি। ওকে ছাড়, আসতে হবে না। রাখলাম, তুই ঘুমা। ফোনটা রেখে দেওয়ার পর সত্যিই রিনার মাথায় আর কোনো উপায় আসছে না। ও আশিসকে একবার ফোন করে। প্রায় 4-5 বার ফোন করা হয়ে যায়, কিন্তু আশিস ওর ফোন ধরছে না। এটা দেখে রিনার নিজেকে বড্ড অসহায় লাগে। ওদিকে আশিস পার্টি করতে ব্যস্ত, কারণ অনেক দিন পর ও বাড়ি ফিরছে। প্রায় আবার দিন 15 পর কাজের জায়গায় ফিরবে। তাই অফিসের কলিগ বন্ধুরা সবাই মিলে ওর বাড়িতে এসে পার্টি করছে। এবার এই ব্যাপারটা যদি ও রিনাকে বলতো আগে থেকে যে ওরা ড্রিঙ্ক করবে, পার্টি করবে, তাহলে রিনা অশান্তি করত। সেই কারণে চেপে গেছিল। আর পার্টিতে প্রচুর জোরে গান বাজছিল, সেই কারণে ফোনের রিংটোন আশিসের কান অবধি পৌঁছায় না। আর তাছাড়া ও আশাই করেনি যে কথা হয়ে যাওয়ার পর রিনা ওকে আবার ঘুরি ফোন করবে। এভাবে অনেকক্ষণ, প্রায় 40-50 বার ফোন করার পরও আশিস ফোন ধরে না। যখন রিনা বাধ্য হয়ে আশিসকে একটা লম্বা চওড়া SMS লেখে। SMS ওকে পুরো বিষয়টা লিখে জানায়, এই কয়েক ঘন্টায় ওর সাথে যা যা হয়েছে সবটা। আর শেষে লেখে, ভালো থেকো আশিস। মৃত্যুর ওপারে যদি জীবন বলে কিছু থাকে তাহলে সেখানেই আমরা ঘর বাঁধব। তুমি নিজেকে সামলিও, বিদায়। এর পরের ঘটনাটা আরো অস্বাভাবিকভাবে কিছুই ঘটে। রিনা নিজের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। যেহেতু ওরা কোনো রকম বাড়িতে কোনো অশান্তি করেনি, তাই কেউ কোনো রকম সন্দেহ ওকে করে না। ও কাউকে কিছু না বলে নিজের অভিমান নিজের বুকে চাপা রেখে নিজেকে শেষ করে ফেলে। সকালবেলা যখন ওর মা দাদা ওকে ডেকেও ঘুম থেকে তুলতে পারে না, তখন ওরা ওর ঘরের দরজা ভেঙে ঢুকে ওরা সেই দৃশ্য নিজের চোখে দেখতে পায়। আর সারা জীবনের জন্য ওরা রিনার মৃত্যুর অপরাধী হয়ে থেকে যায়। পরের দিন সকালে রিনার বেস্ট ফ্রেন্ড মধুমিতার কাছেও খবরটা যায়। মধুমিতারও নিজেকে অপরাধী লাগে।
কারণ আগের দিন রাত্রিরেই রিনা ওর কাছে সাহায্য চেয়েছিল, পুরো বিষয়টা ওকে খুলে বলেনি, শুধু এখান থেকে পালিয়ে যেতে চেয়েছিল মেয়েটা। মধুমিতা নিজেকে আর সামলাতে না পেরে সঙ্গে সঙ্গে আশিসকে ফোন করে। ও তখন ফ্লাইটে। ফ্লাইট থেকে নেমে মধুমিতার মিস কল দেখে আশিস ওকে ঘুরে ফোন করে। মধুমিতা ফোনে আশিসকে ফোনে আর কিছু বলে না, শুধু বলে, পারলে একবার রিনা দের বাড়ি এসো, এক্ষুনি খুব দরকার। আশিস ততক্ষণে সবটাই জেনে গেছে, কারণ আগের দিন রাত্রিরের SMS ফোন সবই ও পড়ে দেখেছে। আশিস দুপুর নাগাদ কলকাতায় ফিরে আসে। রিনা দেহ তখনও পোস্টমর্টেম করে ছাড়া হয়নি। কয়েক ঘন্টা পর রিনার ডেড বডি নিয়ে রিনার বাড়িতে আসা হয়। মধুমিতা আশিসকে আবারও ওর বাড়িতে আসতে বলে। আশিস বলে যে মেয়েটাকে 6 মাস ধরে নিজের চোখে দেখা দেখিনি বলে ছটফট করছিলাম, আর তাই আজ দেখা করতে আসছিলাম। তার মরা মুখটা আজ কিভাবে দেখব বল তো মধুমিতা? তুই বরং ওর কানে কানে ওকে বলে দিস ওর আশিস ওর সঙ্গেই যাবে, ওর সঙ্গেই থাকবে। ওদের দুজনের অনন্ত যাত্রা আজ সফল হবে। সমাপ্ত।